হ্যালো স্টুডেন্টস, আজ একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজ এই প্র্যাকটিস সেটটি তৈরি করেছি বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নগুলিকে নিয়ে। শুরু করছি প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয়? সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয়? অপশন বলছে মূল, নাকি ছাল, নাকি ফল, নাকি বীজ। এই প্রশ্নটা এসেছে WBCS প্রিলিমসে 2009 সালে। বল, সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয়? ছাল থেকে, তাই তো? এই যে সিঙ্কোনা গাছের যে কুইনাইনটা তৈরি হচ্ছে সিঙ্কোনা গাছের ছাল থেকে, এগুলো কি এক ধরনের উপক্ষার। উপক্ষারগুলো কি উদ্ভিদের এক ধরনের রেচন পদার্থ। উদ্ভিদের রেচন পদার্থকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেন যুক্ত, আর একটা হচ্ছে নাইট্রোজেন বিহীন বা যে রেচন পদার্থতে নাইট্রোজেন থাকে না। ঠিক আছে, নাইট্রোজেন বিহীনের মধ্যে কি কি আছে? গঁদ আছে, রজন আছে, তরক্ষীর রয়েছে। আর নাইট্রোজেন যুক্তর মধ্যে কি রয়েছে? এই সব উপক্ষারগুলো রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই কুইনাইন ছাড়া আরো কিছু উপক্ষারের নাম বলতে পারবি? ডাটুরিন, রেসারপিন, স্ট্রিকনিন, কফিতে থাকে থেইন, ক্যাফাইন, তাই তো? এগুলো সব কি উপক্ষার। আচ্ছা, তাহলে মূল জানলাম কি? সর্পগন্ধার মূলে থাকে, যেটা কি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। আর কুইনাইন কি করে? ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে সাহায্য করে। আচ্ছা, ফল থেকে পাওয়া যায় এমন একটি উদ্ভিজ উপক্ষারের নাম বলতে পারবি? হ্যাঁ, ধুতরা গাছের ফল থেকে পাওয়া যায় ডাটুরিন, যেটা কি হাঁপানি রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে। হলো। আচ্ছা, বীজ থেকে পাওয়া যায় একটা উদ্ভিজ উপক্ষার স্ট্রিকনিন, যেটা কি কুচেলা বা নক্সোভমিক গাছ থেকে পাওয়া যায় না? কি কাজে লাগে না? পেটের যাবতীয় রোগ, ডায়রিয়া বল, পেটে ব্যথা হচ্ছে, এগুলো আমাশয়, এই সমস্ত রোগের জন্য কিন্তু স্ট্রিকনিন উপক্ষারটি ব্যবহার করা হয়। বুঝতে পারলি সকলে? আচ্ছা, নেক্সট প্রশ্ন। কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে ওঠানো হবে তার ওজনের পরিবর্তন কিরূপ ঘটবে? কোন বস্তুকে আমরা যত ওপরের দিকে উঠাবো তার ওজনের কেমন পরিবর্তন হবে? অপশন বলছে বাড়বে, নাকি কমবে, নাকি একই থাকবে, নাকি প্রথমে হ্রাস পাবে পরে বৃদ্ধি পাবে। এই প্রশ্নটাও এসেছিল WBCS প্রিলিমসের 2007 সালে। তাহলে বল, কোন বস্তুকে উপরের দিকে ওঠালে কি হয়? বস্তুর ওজন হ্রাস পায়। কেন হ্রাস পায়? এখানে কিন্তু মহাকর্ষ বলটা কাজ করছে। মহাকর্ষ বলে কি জানি? যে দুটো বস্তুর থেকে যত দূরত্ব বাড়বে তাদের মধ্যে আকর্ষণ বলটাও কি হবে? পরিমাণটা কমবে। তাহলে ধর, কোন বস্তুর ওজন মানে কি? ওজন মানে তার মধ্যে বস্তুটার মাস ইনটু গ্র্যাভিটি, তাই তো? তাহলে ধর, একটা বস্তু, এই ফোনটা ওপরের দিকে তুলছি, এর তো ভর একটা নির্দিষ্ট রয়েছে। যত ওপরের দিকে তুলছি পৃথিবীর কেন্দ্র যে টানছে, তাহলে পৃথিবীর কেন্দ্রের সাথে দূরত্বটা আস্তে আস্তে কি বেড়ে যাচ্ছে। আর যখনই বেড়ে যাচ্ছে তখনই কি হবে? গ্র্যাভিটির পরিমাণটা কি আস্তে আস্তে কমে যাবে। তাহলে মাস ইনটু গ্র্যাভিটি যখন আমরা গুণ করব, দিয়ে বস্তুর ওজন বের করব, আগের ওজন যেটা ছিল তুলার যখন হয়ে গেছে তারপর কিন্তু ওজন দেখবি কমে যাবে। হলো? তাহলে আমরা যখন কোনো বস্তুকে ওপরের দিকে নিয়ে যাব তত বস্তুর ওজন কমবে। তাই দেখবি কোনো বস্তুকে এখানে যেটা ওজন সেটা পাহাড়ে নিয়ে চলে যায়, সেই বস্তুর ওজন কিন্তু কমে যায়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্ন। বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এই যে বিভিন্ন পরিমাপক যন্ত্রগুলো রয়েছে, এই যন্ত্র থেকে কিন্তু বিরাট পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, অপশন বলছে থার্মোমিটার, নাকি হাইড্রোমিটার, নাকি হাইগ্রোমিটার, নাকি ব্যারোমিটার। এই প্রশ্নটা এসেছিল WP লেডি কনস্টেবল 2018 সালে। বল, বায়ুর আর্দ্রতা হাইগ্রো। আচ্ছা, আগে জানবো বায়ুর আর্দ্রতা কি। বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে তার পরিমাণ কি বলবো? বায়ুর আর্দ্রতা, তাই তো? এই আর্দ্রতাটা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইগ্রো। আর হাইড্রো কি? হাইড্রো মানে কি জল রিলেটেড একটা বিষয় রয়েছে, অর্থাৎ কোন বস্তুর আপেক্ষিক গুরুত্ব বা কোন বস্তুর আপেক্ষিক ঘনত্ব নির্ণয় করার জন্য হাইড্রোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। আচ্ছা, এক লাইন বলে দিই, আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব কি? না, কোন বস্তুর আপেক্ষিক গুরুত্ব হলো ওই বস্তুর কত ঘনত্ব, আর ডিভাইড বাই কি হবে? না 4 ডিগ্রি উষ্ণতায় জলের কত ঘনত্ব থাকে সেটা ভাগ করলেই কিন্তু আমরা আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব পেয়ে যাই। এই যে আপেক্ষিক গুরুত্ব, এই রুলসটা কখন কাজ করবে? না কঠিন আর তরলের ক্ষেত্রে। আর যখনই গ্যাসীয় হয়ে যাবে তখন জলের ঘনত্ব না দিয়ে নিচে দিয়ে দেবো কি? গ্যাসের ঘনত্ব। ঠিক আছে, আমরা যখন ফিজিক্সে ক্লাস করবো এগুলো সব আলোচনা হবে। আর কি থার্মোমিটার, থার্মোমিটারে কি হয়? আমরা আমাদের টেম্পারেচার মাপি, তাই তো? উষ্ণতা পরিমাপ করা হয়। আর ব্যারোমিটার কি? বায়ুর চাপ, তাই তো? আচ্ছা, ব্যারোমিটারে বায়ুর চাপ মাপা হয়। বায়ুর চাপের একক কি? কোন এককে? মিলিবার। বার, মিলিবার, অ্যাটম, তিনটে হয়ে থাকে। ঠিক আছে, বার বলুক, মিলিবার বলুক আর অ্যাটম,
ঠিক আছে, বা অ্যাটমসফিয়ার প্রেসার, হ্যাঁ এগুলো কিন্তু সব এই ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু মাপা হয়ে থাকে। আচ্ছা, বায়ুমণ্ডলের চাপ ব্যারোমিটার, গ্যাসের যদি চাপ মাপতে হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু গ্যাসের চাপকে মেজার করা হয়, তাই তো? বুঝতে পারলি? আচ্ছা, নেক্সট প্রশ্ন, দাঁতের ডাক্তারেরা দাঁত পরীক্ষার সময় কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? আমরা দেখবি ডাক্তারখানায় ধর দাঁত তুলতে গেছে, ডাক্তার তো মুখটা ঢুকিয়ে দেখতে পাবে না যে দাঁতের কি কন্ডিশন রয়েছে, ওরা কি একটা গোল পাড়া একটা আয়নার মতোকে দাঁতের মধ্যে ঢোকাবে, দিয়ে দেখবি ওরা উপর থেকে দেখে যে দাঁতটা কোন কন্ডিশনে রয়েছে। ওইটা কি এক ধরনের আয়না বা এক ধরনের দর্পণ। মাথায় রাখবি দর্পণ আলাদা জিনিস, লেন্স আলাদা জিনিস কিন্তু, হ্যাঁ এক্ষেত্রে দর্পণ ইউজ করে। দু ধরনের দর্পণ হয়, একটা দর্পণ অনেক ধরনের হয়ে থাকে, মেইনলি দু ধরনের আমরা মাথায় রাখবো এক্সাম মানে কম্পিটিটিভ এক্সামে, একটা হচ্ছে উত্তল, একটা অবতল, আরো সমতল আরো অনেক রয়েছে, আমাদের এগুলো নিয়ে ততটা জানার দরকার নেই। আমরা উত্তল দর্পণ জানবো, অবতল দর্পণ জানবো। আচ্ছা, উত্তল দর্পণের কাজটা কি না, কোনো বড় জিনিসটাকে ছোট্ট করে দেখাবে, ঠিক আছে, বড় জিনিসটাকে ছোট্ট করে দেখাবে উত্তল দর্পণ। আর অবতল দর্পণ কি, ছোট জিনিসটাকে বড় করে দেখাবে, ঠিক আছে। তাহলে এই যে ধর দাঁতের এই যে কন্ডিশনটা, দুটো দাঁতের মধ্যে কি পোকা হয়েছে না কি হয়েছে, একটা ছোট জায়গা তো, কিন্তু ডাক্তারকে তো বড় করে দেখতে হবে, তাহলে ডাক্তার কি দর্পণ ব্যবহার করবে? অবতল দর্পণ ব্যবহার করবে, ঠিক আছে। আচ্ছা, অবতল দর্পণের দাঁতের ডাক্তার ছাড়া আরো কিছু কিছু ব্যবহারগুলো জেনে রাখ। দাঁতের ডাক্তার পরীক্ষায় এসেছে, কিন্তু পরের পরীক্ষায় যে দাঁতের ডাক্তারই আসবে তার কোনো ব্যাপার নেই। তাহলে দাঁতের ডাক্তার বলুক, চোখের ডাক্তার বলুক, আমাদের টেলিস্কোপে দেখি, টেলিস্কোপের যে দর্পণটা ইউজ করা হয়ে থাকে, তারপরে তোর টর্চ লাইট, সার্চ লাইট, হ্যাঁ এই সমস্ত বিষয়ে কিন্তু, আবার ওই কি তোর মেকআপের আয়না, মেকআপের আয়না, ওই যে মেকআপটা করছি, আমার যে গালেতে পিম্পলসটা হয়েছে বা ছোট্ট যে গর্তটা রয়েছে আমি ভালো বুঝতে পারছি না, যখন আয়না দেখলাম একবার ভালো করে দেখাচ্ছে যে আমার এখানে গালটায় কি হয়েছে, বুঝলি? তাহলে কি জিনিসগুলোকে তো বড় করে দেখাতে হবে, তাহলে মাথায় রাখবো যেখানেই ছোটকে বড় করবে সেখানেই অবতল দর্পণ হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? আচ্ছা, জৈন ধর্মের সাথে তীর্থঙ্কর যুক্ত রয়েছে। আচ্ছা, আগে বলে দিই তীর্থঙ্কর কি না, যিনি মুক্তির পথ নির্মাতা, অর্থাৎ যিনি মানুষের মুক্তির পথ বলে দিতে পারেন, তাদের কি বলা হবে? তীর্থঙ্কর, ঠিক আছে। জৈন ধর্মে এরকম 24 জন তীর্থঙ্কর ছিল। এবার অপশনটা দিই, শেষ তীর্থঙ্কর অপশনগুলো, মহাবীর নাকি পার্শ্বনাথ নাকি ঋষভনাথ নাকি অজিতনাথ। এই প্রশ্নটা এসছে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসে 2009 সালে। বল শেষ কে ছিল? মহাবীর। কততম? 24তম। তাহলে জৈন ধর্মের মোট 24 জন কিন্তু তীর্থঙ্কর ছিলেন, অর্থাৎ যারা মানুষের মুক্তির পথ বলে দিতে পারতেন। আচ্ছা, আমরা 24 জনের নাম জানার প্রয়োজন নেই, প্রথম দুজন শেষ দুজনের নাম জানবো। প্রথমে কে ছিল? ঋষভনাথ, ঠিক আছে, যার প্রতীক কি ছিল? ষাঁড়, ঠিক আছে। ঋষভনাথ জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর, যার প্রতীক কি? ষাঁড়। আর দ্বিতীয় তীর্থঙ্করের নাম কি? অজিতনাথ, যার প্রতীক কি? হাতি ছিল, তাই তো। হাতি, গণপরিষদের যে ইয়েটা, ওখানে কিন্তু হাতির ছবি থাকে, ঠিক আছে। এই প্রতীকগুলো কিন্তু বিরাট প্রশ্ন আছে আর কি। হ্যাঁ, তাহলে প্রথম ঋষভনাথ, দ্বিতীয় অজিতনাথ। আচ্ছা, 23 জানবো। 23 কে ছিল? পার্শ্বনাথ। পার্শ্বনাথের প্রতীক কি ছিল? সাপ ছিল, স্নেক। হ্যাঁ, আর হচ্ছে 24 আছে কি? মহাবীর। মহাবীরের প্রতীক কি? সিংহ। হলো। তাহলে এখান থেকে জেনে নিলাম কি শেষ তীর্থঙ্কর বা 24 তীর্থঙ্কর ছিল জৈন ধর্মের মহাবীর, যার প্রতীক কি ছিল? সিংহ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্ন, কতদিন আমরণ অনশনের পর স্বাধীনতা সংগ্রামী যতীন দাস জেলে প্রাণত্যাগ করেছিলেন? অর্থাৎ কি না, আমরা জানি যতীন দাস কি অমরণ অনশন করে কি জেলেতে তিনি মারা গিয়েছিলেন। কতদিন অনশনটা করার পর তিনি মারা গিয়েছিলেন? অপশন হচ্ছে 60 দিন নাকি 63 দিন নাকি 62 দিন নাকি কোনোটি নয়। 60, 62, 63 নাকি কোনোটি নয়। এই প্রশ্নটা এসছে এসএসসি কনস্টেবল 2013-তে। বল কতদিন মারা অনশন করেছিল? 63 দিন। আচ্ছা, আগে বলে দিই তাকে কেন পুলিশের গ্রেফতার করলো। লাহোর ষড়যন্ত্র মামলার জন্য কিন্তু এই তো যতীন দাস, ভগৎ সিং, সুখদেব ওদেরকে কিন্তু অ্যারেস্ট করেছিল লাহোর পুলিশ। আচ্ছা, লাহোর ষড়যন্ত্রটা কি না, সান্ডার্সকে হত্যা করার চেষ্টা করেছিল তারা, ঠিক আছে। এজন্য তাদেরকে অ্যারেস্ট করলো, দিয়ে জেলেতে গিয়ে তারা দেখছে যে ভারতীয় যে বিপ্লবীরা রয়েছে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের উপর অকথ্য অত্যাচার করছে, কোনো প্রকার মানে কি বলবো তো, মানে তাদের যে জেলবন্দি একটা সবারই মৌলিক অধিকার রয়েছে, ওই মৌলিক অধিকারটুকু নেই, একবারে
খারাপ একবার আচরণ করছে, তার বিরুদ্ধে প্রতিরোধের জন্য মানে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তারা কিন্তু আমরণ অনশনের ডাক দিয়েছিল, বুঝলে, জেলের মধ্যে। সেই মুহূর্তে যতীন দাস 63 দিন কিন্তু এরকম আমরণ অনশন করার পর মারা গিয়েছিল। আচ্ছা, এই বিষয়টা তো সবচেয়ে ভালো বুঝতে পারবি, একটা হিন্দিতে মুভি আছে সম্ভবত, তোর নামটা মনে হচ্ছে ভগৎ সিং, ভগৎ সিং লিখে সার্চ করবি, হ্যাঁ অজয় দেবগনের। তোরা পুরো মুভিটা দেখলে পুরো ওই ভগৎ সিং রিলেটেড বিষয়টা কিন্তু তোর ক্লিয়ার হবে। বইটার নাম সম্ভবত ভগৎ সিং লেখলি দিয়ে দেবে ইউটিউবে, হ্যাঁ, ওখানে বিষয়গুলো সব আছে খুব ভালোভাবে। আচ্ছা, এই যে যতীন দাস মারা গেল, যতীন দাসই কিন্তু ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত বিপ্লবী ছিলেন, যিনি আমরণ অনশন করে মারা গিয়েছিলেন। প্রশ্ন আসতে পারে, ভারতের প্রথম কোন বিপ্লবী আমরণ অনশন করে মারা গিয়েছিলেন? যতীন দাস। কোথায় মারা গিয়েছিল? লাহোরের জেলেতে। আচ্ছা, কেন তাকে অ্যারেস্ট করা হয়েছিল? লাহোর ষড়যন্ত্র মামলার জন্য। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সুয়েজ খাল যুক্ত করেছে কাকে? আমরা জানি কি অনেকগুলো ইম্পর্টেন্ট খাল রয়েছে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে দুটো খালকে বেশি গুরুত্ব দিব আমরা, একটা সুয়েজ খাল, একটা পানামা খাল। আগে পানামা খালটা বলে দিই। পানামা খালটা কি না, উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার মাঝে একটা সরু সুতোর মতো একটা লিঙ্ক আছে না, তার মাঝখানে একটা খাল কেটে দিয়েছে, সেটা হচ্ছে কি পানামা খাল। তাহলে পানামা খাল কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা। আর কোন দুটি সাগরকে যুক্ত করেছে? না এইদিকে পড়ছে এস আকৃতি আটলান্টিক, এইদিকে পড়ছে প্রশান্ত। আটলান্টিক আর প্রশান্তর মধ্যে যোগাযোগ স্থাপন করেছে কে? এই পানামা খাল। ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন, খালটা কেন কাটা হলো? ধর এখানে একটা দেশ রয়েছে, এখানে একটা দেশ রয়েছে, মাঝে একটা সরু একটা প্রাচীর রয়েছে। তাহলে তোকে যদি যেতে হয় তাহলে হলে পুরো একবারে প্রাচীরটাকের জন্য পুরো ঘুরে ঘুরে যেতে হবে একবারে, তাই তো? হলে তো পুরো দক্ষিণ আমেরিকা ঘুরে তারপর প্রশান্ত মহাসাগরে ঢুকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর তো সময় লেগে যাচ্ছে এবং ব্যয়সাধ্য বিষয় হয়ে যাচ্ছে। ওরা কি করছে, জাস্ট যদি আমি একটু কেটে দিই তাহলে তো আমি টুক করে ঢুকে যেতে পারবো। ঠিক সেরকমই খালটা কেন কাটা হলো না, প্রচুর যে সময় লাগতো এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়ার জন্য বা টাকা খরচা হতো, এই যাতে খরচাটা বা সময়টা কম লাগে এর জন্য কিন্তু কেটেছিল। সেরকম তাহলে পানামা খালটা হলো কি কি, কোন দুটি মহাসাগর? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। আর কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। ক্লিয়ার? এবার প্রশ্ন আসছে সুয়েজ খাল কাকে যুক্ত করেছে? এই প্রশ্ন আসছে WBP SI 2013 সালে। অপশন বলছে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। আমরা এই জানলাম আটলান্টিক প্রশান্তকে কে করেছে? পানামা। তাহলে সুয়েজ খাল হলো না। দ্বিতীয় বলছে ভূমধ্য সাগর, লোহিত সাগর, নাকি ভূমধ্য সাগর নাকি আরব সাগর, নাকি কোনোটিই নয়? ভূমধ্য সাগর এবং লোহিত সাগর। আফ্রিকা মহাদেশটা দেখবি ভাবে আছে, তারপরে যে সৌদি আরবটা রয়েছে ওই কোনটা, ওই আফ্রিকা মহাদেশের কোনটা আর সৌদি আরব যে রয়েছে ওখানটাতে রয়েছে লোহিত সাগর। আর আফ্রিকা মহাদেশের উপরটাতেই রয়েছে কি ভূমধ্য সাগর। বুঝা যাচ্ছে? ভূমধ্য সাগরটাই তো তোর আফ্রিকা আর ইউরোপকে পৃথক করেছে। ওই ভূমধ্য সাগর আর এইদিকে লোহিত সাগরের মধ্যে সে একই কেস, প্রচুর দেখতে ঘুরে পুরো একবার আফ্রিকা ঘুরে যেতে হচ্ছে। তাই কি করলো, ওই একটু যে জায়গাটা আছে ওই জায়গাটা কেটে দিল, একটু না অনেকটা জায়গা যেটা খাল কেটে দিল। বুঝতে পারলি? তাহলে সুয়েজ খাল কোন কোন দুটি মহাসাগর যুক্ত করেছে? লোহিত সাগর বা রেড সি আর ভূমধ্য সাগর বা মেডিটেরিয়ান সি। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন রাজ্যটি ভেঙে ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে? ঠিক আছে, আমরা জানি রাজ্য পুনর্গঠন আইন ভাষার ভিত্তিতে সর্বপ্রথম কোন রাজ্য গঠিত হয়েছিল? অন্ধ্রপ্রদেশ। সেরকম বলছে যে কোন রাজ্যটি ভেঙে ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছিল? অপশন বলছে উত্তরপ্রদেশ, নাকি অন্ধ্রপ্রদেশ, নাকি মধ্যপ্রদেশ, নাকি বিহার। পারবে কেউ? মধ্যপ্রদেশ। 2000 সালে মোট 3টি রাজ্য নতুন করে গঠন করা হলো। কি কি না, মধ্যপ্রদেশ অনেক বড় একটা রাজ্য। ঠিক আছে, দেখবি ম্যাপেতেও দেখবি মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় এখন যেটা দুটো রয়েছে, আগে একটাই রাজ্য ছিল, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। এত বড় রাজ্য, প্রশাসনিক নানা কাজে অসুবিধার সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, নানা ধরনের সমস্যার জন্য তারা কি করলো, 2000 সালে মধ্যপ্রদেশ থেকে যে মধ্যপ্রদেশের পূর্ব সাইডটা রয়েছে ওইটাকে একটু অংশকে বাদ দিয়ে সেটাকে ছত্তিশগড় নামে একটা নতুন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করলো। ঠিক আছে, তাহলে মাথায় রাখবি 2000 সালে 3টে মোট এরকম রাজ্য আত্মপ্রকাশ করেছিল। একটা মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড়, একটা উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাঞ্চল যেটা বর্তমানে এখন উত্তরাখণ্ড, আর একটা কি না বিহারকে ভেঙে ঝাড়খণ্ড। তাহলে বিহারকে ভেঙে ঝাড়খণ্ড হয়েছে কত সালে? 2000-এ। আচ্ছা, উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাঞ্চল বা এখন বর্তমান উত্তরাখণ্ড হয়েছে, সেটাও 2000 সালে। আর কি মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় 2000 সালে হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্ন, মধুবনী চিত্রশৈলী কোন রাজ্যের? মধুবনী চিত্রশৈলী মানে এই যে আঁকার যে স্টাইলগুলো,
আঁকার যে স্টাইল বিভিন্ন রাজ্যে বিভিন্ন, যেমন আমাদের পশ্চিমবঙ্গে কি কালীঘাট পটুয়া বা কালীঘাট পট, তাই তো? আবার তোর উড়িষ্যাতে পটচিত্র এরকম রয়েছে। তাহলে বলছে মধুবনী এরকম চিত্রশৈলীটা কোন রাজ্যে দেখা যায়? অপশন বলছে অন্ধ্রপ্রদেশ, নাকি বিহার, নাকি ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, আমি ওয়েস্ট বেঙ্গল তো বলেই দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল, নাকি অরুণাচল প্রদেশ। পারবি কেউ? মধুবনী মারাত্মক ইম্পর্টেন্ট, হ্যাঁ, বিহারের মধুবনী চিত্রশৈলীর একটা উদাহরণ। হ্যাঁ, আচ্ছা, অন্ধ্রপ্রদেশের মাথায় রাখবি কলমকারী, বিরাট ইম্পর্টেন্ট। কলমকারী, কলম নয়, কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে দেখা যায়? অন্ধ্রপ্রদেশে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল আমরা এই মাত্র জানলাম কি কালীঘাট পট, আর হচ্ছে অরুণাচল প্রদেশে রয়েছে থাংটা। হ্যাঁ, অরুণাচল প্রদেশে যে পটচিত্রটা স্টাইল রয়েছে সেটাকে বলা হয় পটচিত্র, বলছি যে চিত্র স্টাইলটা রয়েছে, যেই স্টাইলে তারা আঁকাআঁকি করে, অরুণাচল প্রদেশ সেটাকে বলা হবে থাংটা, ওয়েস্ট বেঙ্গলে বলা হবে কালীঘাট পট, আর অন্ধ্রপ্রদেশে কলমকারী, আর বিহারে মধুবনী। ক্লিয়ার? আচ্ছা, আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন, গরবা কোন রাজ্যের লোকনৃত্য? গরবা বলো, ডান্ডিয়া, রাস, টিপ্পনি, এই সমস্ত লোকনৃত্যগুলি কোন রাজ্যে দেখা যায়? অপশন বলছে গুজরাট, নাকি পাঞ্জাব, নাকি ছত্তিশগড়, নাকি রাজস্থান। এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকে, বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের ক্লাসে।